আচ্ছা, আমি শুরু করি। তোমরা তো ম্যাক্সিমাম আসছো, আর যারা এখনো পাইপলাইনে আসো আসতে থাকো। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। তো আজকে আমাদের আগের আলাপ অনুযায়ী আমরা থার্ড চ্যাপ্টার শুরু করব জেনারেল প্যাথোলজির। থার্ড চ্যাপ্টারের নাম হলো ইনফ্ল্যামেশন এন্ড রিপেয়ার। এই চ্যাপ্টারও আমাদের আগের মতো মিনিমাম 4টা বা 5টা ক্লাস লাগবে। রিপেয়ার সহ 5টা বা 6টাও লাগতে পারে। এনিহাউ, বাই দিস টাইম তোমরা থার্ড ইয়ারও জেনারেল সার্জারির যদি কিছু ক্লাস করে থাকো, এই ইনফ্লামেশন এবং রিপেয়ার ওখানে ডিসকাশন হয়েছে। আর আমাদের আরো বহু আগে উচিত ছিল, বিভিন্ন কারণে হয়নি। তাহলে জেনারেল প্যাথোলজির যে বেসিক রিঅ্যাকশন বা বেসিক যে টপিকস গুলি, তার মধ্যে একটা বড় টপিকস আমরা শেষ করেছি, সেটা ছিল সেলুলার ইনজুরি বা সেলুলার প্যাথোলজি। কথা বলে সেলুলার প্যাথোলজি, সেখানে সেলুলার অ্যাডাপটেশন, ইনজুরি, ইন্টারসেলুলার কম্বিনেশন এগুলি ডিসকাস করেছি। আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি নেক্সট ইম্পর্টেন্ট একটা টপিকস, যার নাম হলো ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন বাই দিস টাইম তোমরা কিছু টার্ম সম্বন্ধে পরিচিত হয়েছে। তার মধ্যে যেমন অ্যাপেন্ডিসাইটিস, more or less appendicitis what is known to all of you. যেমন পেনক্রিয়াটাইটিস, এটাও তোমরা অনেকে শুনেছো। যেমন কোলিসিস্টাইটিস, তোমরা এটা শুনেছো। তাহলে অ্যাপেন্ডিক্সের পিছনে সাফিক্স যদি আইটিস হয়, ITIS, এই আইটিস indicates the disease is of inflammatory origin. Appendicitis means inflammation of appendix. তাহলে ডিজিজের নাম হলো অ্যাপেন্ডিসাইটিস, ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স। অর্থাৎ এখানে বেসিক রিঅ্যাকশনটা হচ্ছে ইনফ্লামেশন। যেমন কোলিসিস্টাইটিস, কোলিসিস্টাইটিস মিন্স গল ব্লাডারকে ইনফ্লামেশন হলে সেটাকে বলে ইনফ্লামেশন অফ গল ব্লাডার, এটাকে বলে কোলিসিস্টাইটিস। যেমন প্যানক্রিয়াটাইটিস, যদি প্যানক্রিয়াস ইনফ্লামেশন। এখন যদি অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস বলা হয়, তাহলে আমরা বুঝবো অ্যাকুইট শব্দের অর্থ হলো ইনফ্লামেশনটা খুব রেপিড অনসেট এবং শর্ট ডিউরেশনে হয়। আর যদি ক্রনিক কোলিসিস্টাইটিস বলি, তাহলে বুঝতে হবে ইনফ্লামেশনটা অনসেটটা স্লো এবং ইট ইজ অফ লং ডিউরেশন। আমরা পরে অ্যাকুইট ইনফ্লামেশন এবং ক্রনিক ইনফ্লামেশনের পার্থক্য সম্বন্ধে ডিসকাস করব। তাহলে ইনফ্লামেশন হলে যে কোনো ডিজিজের আমরা লেখার সময় ওই অর্গানের সাথে আইটিস লিখবো, এক্সেপ্ট এ ফিউ এক্সেপশন। যেমন ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা, লাং এর প্যারেনকাইমা যদি ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি নিউমোনিয়া। তো নিউমোনিয়ার শেষের দিকে কোনো আইটিস নেই, আইটিস আছে নাই, কিন্তু স্টিল ইট ইজ ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা। তাহলে যেমন গ্রেনুলোমা একটা ক্রনিক ইনফ্লামেশন স্পেসিফিক। গ্রেনুলোমা, LOMA, ওমা থাকলে আমরা জানি এটা টিউমার, কিন্তু গ্রেনুলোমাতে যদিও ওমা আছে, কিন্তু এটা টিউমার নয়। গ্রেনুলোমা হলো একটা ইনফ্লামেটরি কন্ডিশন। তোমরা টিউমার চ্যাপ্টার, নিউপ্লাসিয়া চ্যাপ্টার বাবুসার শেষ করছে না? সেখানের মধ্যে ওমা যেখানে আছে এডিনোমা, তারপরে লাইপোমা, ওমা যেখানে আছে সেটা হলো একটা নিউপ্লাস্টিক কন্ডিশন, বিনাইন অর মেলিগন্যান্ট যেটাই হোক। তাহলে গ্রেনুলোমা যদি বলি আমরা, গ্রেনুলোমা যদিও সেখানে ওমা আছে, এটা হলো ইনফ্লামেশন, নট টিউমার। এবং নিউমোনিয়া, যদিও নিউমোনিয়া সেখানে আইটিস নাই, স্টিল ইট ইজ এ ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা। তারপরে তোমার যে কোনো অর্গান, আরো যদি ইউরিনারি ব্লাডের ইনফ্লামেশন হয়, ইউরিনারি ব্লাডের ইনফ্লামেশনকে আমরা বলি সিস্টাইটিস। আইটিস আছে, সিস্টাইটিস। প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশনকে আমরা বলি প্যারোটাইটিস। আর অ্যাজ এ হোল সেরিব্রাল গ্ল্যান্ডের ইনফ্লামেশনকে বলে আমরা সাইলেডিনাইটিস। ওভারির ইনফ্লামেশনকে আমরা বলি ওভারাইটিস। যদিও ওভারি আছে, ওভারাইটিস বলি না। ওভারাইটিস বলে কোন টার্ম বুঝে নাই, এটাকে বলা হয় ওপোরাইটিস। ইনফ্লামেশন অফ দি টেস্টিসকে আমরা টেস্টাইটিস বলি না,
এটাকে কি বলি অর্কাইটিস, এটাকে কি বলি অর্কাইটিস। তাহলে এক্সেপশন গুলিও তোমাদের রাখতে হবে। মোস্ট অফ দি কেসেস নামের অর্গানের সাথে আইটিস যদি থাকে সেই অর্গানের সাথে আইটিস হয়, এক্সেপ্ট ভেরি ফিউ এক্সেপশনকে আমি বলছি নিউমোনিয়া, গ্রেনুলোমা, সাইলেডিনাইটিস, সিস্টাইটিস, অর্কাইটিস, ওপরাইটিস। যেমন ফ্যালোপিয়ান টিউবের ইনফ্লামেশনকে বলা হয় সালফিনজাইটিস। তো এইগুলো হলো এক্সেপশন। তো ইনফ্লামেশন একটা বডির ডিফেন্সিভ মেকানিজম, একটা হলো প্রোটেক্টিভ মেকানিজম। ইনফ্লামেশন বডির জন্য কোনো হার্মফুল নয়, কিন্তু এই ডিফেন্সিভ মেকানিজম হতে গিয়ে কিন্তু বডির ইনডাইরেক্টলি কিছু কিছু ক্ষেত্রে কিছু হার্মফুল ইফেক্টও দেখা যায়। কিন্তু বেসিক্যালি ইনফ্লামেশন ইজ এ রিঅ্যাকশন অফ ভাস্কুলারাইজড লিভিং টিস্যু টু ইনজুরিয়াস এজেন্টস। বডিতে যদি কোনো ইনজুরিয়াস এজেন্ট বডিকে ইনজুরি করে, সেলকে ইনজুরি করে, আমরা এখন বডির টিস্যু লেভেলে চলে আসছি, সেলের লেভেলে নাই আর টিস্যুকে। যেমন একটা ইনসেক্ট বাইট, একটা ইনসেক্ট যদি একটা পিঁপড়া যদি একটা বিষাক্ত পিঁপড়া যদি কামড় দেয়, কামড় দেওয়ার সাথে সাথে সেখানে কি হয়, কামড় দেওয়ার পরে সেখানে একটা ইনজুরি করলো, সেই ইনজুরির মধ্যে কিছু টক্সিন পিঁপড়া থেকে ঢুকলো, সেই টক্সিনের এগেনস্টে দেখা যাবে যে সেই এলাকাটা, সেই এরিয়াটাতে আমরা একটা পেইন অনুভব করলাম। সেই পেইনের সাথে সাথে আমরা আরো কি অনুভব করি, সেখানে পেইনের সাথে আমরা অনুভব করি যে এই জায়গাটা একটু সোলান হয়ে গেছে, একটু ফুলে গেছে, এবং এটা টেম্পারেচার অন্যান্য আশেপাশের জায়গা থেকে একটু হাই হয়ে গেছে, এটা অর্থাৎ এটা গরম হয়ে যায়, যে জায়গাটা ফুলে যায়, এবং সেটা লাল হয়ে গেছে, এবং ওই জায়গাটাতে পেইন হচ্ছে, এবং এটা কাজ স্বাভাবিক থেকে একটু ডিস্টার্ব হলো। তাহলে এই যে ইনসেক্ট বাইটের পরে টক্সিন ঢোকার পরে এই লোকাল যে এফেক্ট গুলি হলো, এগুলিকে আমরা বলি কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন। সেখানের মধ্যে হতে পারে একটা সোয়েলিং, টিউমার, রুবন মানে রেডনেস, ডোলর মিনস পেইন, তারপরে হলো তোমার তাহলে টিউমার, রুবর, রেডনেস, ডোলর, পেইন, আর হলো তোমার ক্যালর স্যার, ক্যালোর টেম্পারেচার হাই হবে, সেখানে ক্যালোর টেম্পারেচার হাই হবে, সেই আশেপাশের এলাকা থেকে টেম্পারেচারটা হাই হবে। এবং ফাংশনালিটি, ফিফথ ওয়ান হলো ফাংশনালিটি, অর্থাৎ সেই এলাকার ফাংশনটা অন্যান্য এলাকায় যেটা নর্মাল ফাংশন হয়, সেই ফাংশন থেকে সেই টিস্যুটার ফাংশন কমে যাবে, সে কাজ করতে পারবে না। তাহলে এটা হলো লোকাল। আর যখনই এরকম লোকাল একটা ইনফ্লামেশন হয়, সাথে সাথে দেখা যায় পেশেন্টের পুরো শরীরের মধ্যে ম্যাচ করে, আনইজিনেস ফিল হয়, ফেটিক ফিল হয়, এবং দেখা যায় নট অনলি লোকাল টেম্পারেচার ক্যালর হলো, এটা সিস্টেমিক এফেক্ট হিসেবে দেখা যায় তার জ্বর, ফিভার আসে, এবং তার রিঅ্যাক্টিভ প্রোটিনগুলি, অ্যাকুইট ফেজ প্রোটিনগুলি বেড়ে যায়, এবং তার লিউকোসাইটোসিস হয়। এগুলিকে আমরা বলি সিস্টেমিক ইফেক্ট অফ ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন যদি হয়, সেটাতে দেখা যায় একটা হলো লোকাল, যেখানে সেই ঘটনাটা ঘটতেছে, যেমন অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস যখন বলি, অ্যাপেন্ডিক্স যখন ইনফ্লেমড হয়, সেখানের মধ্যে সেটা সোলানও হয়, রেডনেসও হয়, সেখানে তোমার ক্যালোরও হয়, আর সাথে সাথে দেখা যায় যে তার সারা বডিতে একটা ফিভার আসে, এবং ব্লাড যদি আমরা এক্সামিন করে দেখা যায় যে সেখানে হেমাটোলজিক্যাল এফেক্টের মধ্যে নিউট্রিলি লিউকোসাইটোসিস হয়, এবং তার লস অফ অ্যাপিটাইট, ফেটিক, এইগুলি হয়। তাহলে ইনফ্লামেশন যদি আমরা এক কথায় বলি, ইনফ্লামেশন ইজ এ প্রোটেক্টিভ মেকানিজম, একটা ডিফেন্সিভ মেকানিজম অফ ভাস্কুলারাইজড লিভিং টিস্যু। অর্থাৎ ভাস্কুলারাইজড কথাটা বলার অর্থ হলো সেখানে ব্লাড ভেসেল থাকতে হবে, আর্টারিউল, ভেনিউল, ক্যাপিলারিস, স্মল ভেসেলের মধ্যে এটা হয়। অর্থাৎ তার সাইট অফ ইনফ্লামেশন যদি আমরা বলি, সেটা কোথায়, সেটা হলো কানেকটিভ টিস্যুর মধ্যে, এবং সেখানে ব্লাড ভেসেল ইনভলভ হয়, ব্লাড ভেসেলের মধ্যে আর্টারিউল, ভেনিউল, ক্যাপিলারিস, এবং তার সারাউন্ডিং যে কানেকটিভ টিস্যু আছে, সেই কানেকটিভ টিস্যু নিয়েই সাইট অফ অর অ্যারেনা অফ ইনফ্লামেশন। তাহলে ইনফ্লামেশন যদি
যখনই হবে যে কোনো টক্সিন নেক্রোটিক টিস্যুর এগেইনস্টে অথবা কোনো মাইক্রোবসের এগেইনস্টে, তখন সেখানের মধ্যে যে মূল কাজ করবে সেটা হলো সেল। এই যে সার্কুলেশনের যে সেল আমাদের লিউকোসাইটস আছে, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এরাই মূলত কাজটা করে। সাথে আর কে করে, প্লাজমা থেকে কিছু কেমিক্যাল মেডিয়েটরস আছে, কিছু কেমিক্যাল মেডিয়েটরস যেমন হিস্টামিন, সেরোটোনিন, কমপ্লিমেন্ট সিস্টেম, রেডিকাইনিন, এগুলি। আর কে আসে, আর হলো তোমার কিছু অ্যান্টিবডিস আছে, তাহলে এগুলি হলো তোমার ইনফ্লামেশনের মধ্যে এইগুলি ইনভলভ হয়। এখন ইনফ্লামেশন যদি না হতো তাহলে কিন্তু এই যে টিস্যু ড্যামেজটা চলতেই থাকতো এবং টিস্যু ড্যামেজ কখনো বন্ধ হতো না। ইনফ্লামেশন হয় বলে ডিফেন্সিভ মেকানিজম দিয়ে সেই অফেন্ডিং এজেন্টস, মাইক্রোবস বা টক্সিনস, সেই টক্সিন বা ফিজিক্যাল কোন এজেন্টস যার দ্বারা ইনফ্লামেশন স্টার্ট হচ্ছে, সেই এজেন্টটাকে গ্রাজুয়ালি এটাকে রিমুভ করে দেয় অথবা এটাকে রিঅ্যাক্টিভেট করে দেয়। তাহলে ইনফ্লামেশন হলো এক কথায় আমাদের জন্য একটা হার্মফুল ফেনোমেনন নয়, এটা হলো রাদার দেন ইউজফুল ডিফেন্সিভ মেকানিজম অফ দ্য বডি against foreign substances like microbiological agents, like toxins, like physical agents, এগুলির এগেইনস্ট। এবং যদি ইনফ্লামেশন না হতো তাহলে এই ইনফ্লামেশন না হলে সে টিস্যু ইনজুরি কন্টিনিউয়াসলি চলতে থাকতো। তাহলে আমাদের এটা হলো একটা ইনফ্লামেশনটা হলো একটা স্টেরিওটাইপড ফেনোমেনন। যে কোনো ফরেন সাবস্টেন্স যদি বডিতে ঢুকে তখন এটা সেই জায়গায় এট দি সাইট অফ এন্ট্রি অফ দি ফরেন সাবস্টেন্স, সেখানের মধ্যে ইনফ্লামেশন স্টার্ট হয়। সেখানের মধ্যে ইনফ্লামেশন স্টার্ট হয়ে সিকোয়েন্সিয়ালি প্রথমে ইনফ্লামেটরি সেল আসে। যদি অ্যাকুইট ইনফ্লামেশন হয় তাহলে নিউট্রোফিল আসে, মনোসাইট আছে, ম্যাক্রোফেজ আছে, ইসোফিল আছে। আর যদি ক্রনিক ইনফ্লামেশন হয় তাহলে সেখানে লিম্ফোসাইট আছে, প্লাজমা সেল আছে, ম্যাক্রোফেজ আছে। আসার পরে গ্রাজুয়ালি ব্লাড ভেসেলের মধ্যে চেঞ্জ হয়ে ভাস্কুলার পারমিউনিটি বেড়ে যায়। ভাস্কুলার পারমিউনিটি বেড়ে গিয়ে সেখানে প্রোটিন এক্সট্রা ভেসেলের স্পেস, ইন্টারস্টেল স্পেস চলে আসে এবং অফেন্ডিং সাবস্টেন্সটাকে সেই সেল এবং প্রোটিন, সেই অ্যান্টিবডিজ এগুলি মিলে কিল করে। এটা হলো মুদ্রা কথা। এখন আমরা যদি বলি কাকে বলবো অ্যাকুইট ইনফ্লামেশন, কাকে বলবো ক্রনিক ইনফ্লামেশন, কয়েকটা বেসিক কথা মনে রাখতে হবে। একটা হলো অ্যাকুইট, যে কোনো অ্যাকুইট শব্দের অর্থ হলো এটা খুব দ্রুত, আর ক্রনিক মানে এটা গ্রাজুয়াল। আমরা যদি বলি ফৌজদারি মামলা, এটা হলো খুব দ্রুত অ্যাকশন। আর যদি বলি দেওয়ানি মামলাগুলি গ্রাজুয়াল, আস্তে আস্তে বহুদিন ধরে, এমনও হয় যুগ যুগ ধরে। বাবের আমলে, দাদার আমলের কেস বাবার আমল গিয়ে নাতির আমল পর্যন্ত চলে, আসে না এরকম 30-40 বছর এগুলি দেওয়ানি। আর ফৌজদারি হলো এটার সাথে সাথে অ্যাকশন এবং সেটা শেষ হয়ে যায়। অ্যাকুইট শব্দের অর্থ হলো ইনফ্লামেশন যখন অফ আর্লি অনসেট, এটা হলো একটা কথা, হলো তাড়াতাড়ি শুরু হবে, শর্ট ডিউরেশন। আর অ্যাকুইট ইনফ্লামেটরি সেল হলো নিউট্রোফিল। আর ক্রনিক ইনফ্লামেশন হলো স্লো অনসেট অফ লং ডিউরেশন, এবং ক্রনিক ইনফ্লামেটরি সেল হলো লিম্ফোসাইটস, প্লাজমা সেল এন্ড ম্যাক্রোফেজ। আর অ্যাকুইট ইনফ্লামেশনে ফ্লুইড এক্সুডেট is prominent, আর chronic inflammation fluid exudate is less prominent, minimum. Acute inflammation in terms of healing is minimum, that is granulation tissue formation is less. আর chronic inflammation fibrosis and granulation tissue formation is marked, অনেক বেশি। তাহলে অনসেটটা ফাস্ট বা মিনিটস অর আওয়ার্স, আর ক্রনিকটা স্লো, সেখানে ডেজ অথবা উইকস অথবা মান্থ। আর সেলের মধ্যে অ্যাকুইট ইনফ্লামেটরি সেল হলো মেইনলি নিউট্রোফিল, আর তার সাথে ইসোফিল, মনোসাইট। আর ক্রনিক ইনফ্লামেশন হলো লিম্ফোসাইট, প্লাজমা সেল এন্ড ম্যাক্রোফেজ। টিস্যু ইনজুরি এন্ড ফাইব্রোসিস, অ্যাকুইট ইনফ্লামেশন ইউজুয়ালি মাইল্ড, আর ক্রনিক ইনফ্লামেশন এন্ড টিস্যু ইনজুরি সিভিয়ার এন্ড প্রোগ্রেসিভ। অ্যাকুইট ইনফ্লামেশনে
লোকাল এন্ড সিস্টেমিক সাইন যেগুলি বলছি, এই যে সোয়েলিং, টেম্পারেচার, ব্যারিজার বা এগুলি অ্যাকুইট ইনফ্লামেশনের প্রমিনেন্ট, ক্রনিক ইনফ্লামেশনের এই সাইনগুলি হলো লেস। তাহলে আমরা যদি অ্যাকুইট ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন্স অফ অ্যাকুইট ইনফ্লামেশন বলি, তাহলে পাঁচটা কথা, চারটা বলছে, পাঁচটা হলো লেস অফ ফাংশন, লেস অফ ফাংশন, ফাংশিওলেসি, পাঁচটা হলো, এগুলি হলো কার্ডিনাল সাইন্স অফ অ্যাকুইট ইনফ্লামেশন। এখন কারা অ্যাকুইট ইনফ্লামেশন করে অলরেডি ডিসকাস করা হয়েছে। ভাস্ট মেজরিটি হলো ইনফেকশন, injurious agents, infections. Infections may be due to bacteria, due to viral, due to fungal, due to parasitic, microbial toxins. তাহলে এরাই ইনফ্লামেশন করে, কজ অফ ইনফ্লামেশন। এরপরে কারা করে? টিস্যু নেক্রোসিস, টিস্যু অলরেডি নেক্রোসড হয়ে গেছে, সেল ইনজুরি হয়ে গেছে, ইনজুরির পরে যে ইসকেমিয়ার জন্য যে মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো, সেখানে মায়োকার্ডিয়াল ইনফাকশন ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য এই তার আশেপাশে নেক্রোসিস আসলে ইনফ্লামেশন হয়। আমরা পড়াশোনা ডিসকাস করেছি। ট্রমা, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ইনজুরি যদি হয়, যেমন ইনজুরি অ্যাজ ইন বার্ন এন্ড ফ্রস্ট বাইট, আর irradiation exposure to some environmental chemical, several molecules released from necrotic cells known to trigger inflammation. তাহলে infectious agents, then tissue necrosis. থার্ড হলো কিছু ফরেন বডিজ, যেমন স্প্লিন্টার, ডার্ট, সুসার। একটা সুসার আমরা যেগুলি সার্জিক্যাল সুসার ইউজ করি, তারা হলো নন রিঅ্যাক্টিভ। যদি সুসার মেটেরিয়ালের এগেইনস্টে ফিজিক্যাল কোনো একটা বডিতে কোনো একটা ফরেন সাবস্টেন্সের এগেইনস্টে তোমার ইনফ্লামেশন হবে। আর কিছু এন্ডোজেনাস সাবস্টেন্সের এগেইনস্টে, যেমন তোমার ইউরিক ক্রিস্টাল ইন গাউট, কোলেস্টেরল ক্রিস্টাল ইন এথারোস্টোসিস, তারপরে লিপিডের এগেইনস্টে অ্যাসিড মেটাবলিক সিনড্রোম, এই ক্ষেত্রেও তোমার ইনফ্লামেশন হয় কিছু ফরেন সাবস্টেন্সের এগেইনস্টে। এর ফলে ইমিউন রিঅ্যাকশন, যেমন হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এটা হলো একটা তোমার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হলো নরমালি প্রোটেক্টিভ ইমিউন সিস্টেম। এখন যদি নিজের সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে হয়, তখন অটোইমিউন ডিজিজ, এটা একটা বডির জন্য হার্মফুল। এবং যদি লাইফ থ্রেটেনিং টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি হয়, তাহলে ইভেন কি পেশেন্ট মে ডাই। তাহলে অ্যানাফাইলাক্সিস যদি হয়, তাহলে কি কি চারটা হেডিং এর জানতে হবে। একটা হলো ইনফেকশাস এজেন্টস, দুই নম্বর হলো টিস্যু নেক্রোসিস, তিন নম্বর হলো ফরেন সাবস্টেন্সেস, চার নম্বর হলো ইমিউন রিঅ্যাকশনস। তাহলে কজেস অফ ইনফ্লামেশন, আমরা কজেস অফ সেল ইনজুরি করেছিলাম, সেখানে 8টা বলেছিলাম। এই 8টা থেকে ইনফ্লামেশনে এসে 4টাতে আসছে। ইনফেকশাস এজেন্ট ছিল, কেমিক্যাল এজেন্টস, ফিজিক্যাল এজেন্ট ইনজুরিতে আসছে, তারপরে তোমার ইমিউন আসছে, তারপর তোমার ফরেন সাবস্টেন্স, ফিজিক্যাল এজেন্টস এর মধ্যে আসছে। তাহলে ওই সেল ইনজুরি আর ইনফ্লামেশন মোর অর লেস সিমিলার। এখন আসো অ্যাকুইট আর ক্রনিকের পার্থক্য বলার পরে আমরা বলবো হোয়াট ইজ অ্যাকুইট ইনফ্লামেশন। হোয়াট ইজ অ্যাকুইট ইনফ্লামেশন? অ্যাকুইট ইনফ্লামেশন has three major components. একটা হলো dilation of small vessels leading to an increase in blood flow, অর্থাৎ ব্লাড ভেসেল, স্মল ব্লাড ভেসেল গুলি ডাইলেট হয়ে যাবে। দুই নম্বর হলো increased permeability of the microvasculature, enabling plasma proteins and leukocytes to leave the circulation. ব্লাড ভেসেলের পারমিবিলিটি বেড়ে যাবে, যার মাধ্যমে লুমেন থেকে সেল এবং এক্সুডেট ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যাবে। তিন নম্বর হলো ইমিগ্রেশন অফ দি লিউকোসাইট ফ্রম দি মাইক্রোসার্কুলেশন। Immigration of the leukocytes from the microcirculation, their accumulation in the focus of injury, and their activation to eliminate the offending agent. তাহলে immigration of the leukocytes from the microcirculation, অর্থাৎ এটা হলো সেলুলার ইভেন্টস। তাহলে এক নম্বর হলো ভেসেল ডাইরেক্ট হবে, দুই নম্বর হলো ভেসেলের পারমিবিলিটি বেড়ে যাবে, তিন নম্বর হলো ভেসেলের ভিতর থেকে ইনফ্লামেটরি সেল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে অফেন্ডিং যে সাবস্টেন্স তাকে কিল করবে এবং তাকে রিমুভ করবে। এখন
এই যে escape of fluid, proteins and blood cells from the vascular system into the interstitial tissue or body cavity is known as exudate. Inflammation ফলে যদি সার্কুলেশন থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে সেল, প্রোটিন এবং ব্লাড সেল এগুলি যদি বেরিয়ে গিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে অ্যাকুমুলেট হয়, এইটাকে আমরা বলি প্রোটিন রিচ ফ্লুইড, এটাকে বলি আমরা এক্সুডেট। আর যদি নন ইনফ্লেমেটরি কন্ডিশনে ডিউ টু ডিফারেন্স অফ অসমোটিক প্রেসারের জন্য বা হাইড্রোস্টেরিক প্রেসারের জন্য ফ্লুইড যদি ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হয়, এটাকে আমরা বলি ট্রানজুডেট। তাহলে এক্সুডেট যেখানে সেখানে প্রোটিন রিচ হবে, স্পেসিফিক বেশি হবে, আর ট্রানজুডেট সেখানে সেটা হলো নন ইনফ্লেমেটরি প্রসেস এবং সেখানের মধ্যে প্রোটিন হবে মিনিমাম এবং স্পেসিফিক হবে কম। এখন আসো হোয়াট ইজ ইডিমা। আমরা অলরেডি ইডিমা চ্যাপ্টার বা আলসার হেমোডাইনামিক্স এ পড়ানো হয়েছে। ইডিমা denotes an excess accumulation of fluid in the interstitial space or serous cavities. It can be either exudate or a transudate. এটা exudate হতে পারে, transudate হতে পারে। Abnormal accumulation of fluid in the interstitial space or body cavities. What is pus? A purulent exudate. এই exudate যদি purulent হয়, is an inflammatory exudate rich in leukocyte, mostly neutrophil, and debris of dead cell, and in many cases microbes. তাহলে পাস হলো purulent exudate, এটাই হলো পাস, এবং পাস is composed of dead or dying cells, necrotic tissue, and microbes. তাহলে এখন আমরা ভাস্কুলার সেল সম্বন্ধে ডিসকাস করব অ্যাকুট ইনফ্লামেশনে। ভাস্কুলার চেঞ্জের মধ্যে আমরা একটা বলছি চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিবার, অর্থাৎ ভ্যাসোডাইলেশন হয়। নাম্বার 1। 2 নম্বর বলছিলাম ইনক্রিজ পারমিবিলিটি। 3 নম্বর বলছিলাম সেলুলার ইভেন্ট। আজকে এগুলি বললে অ্যাকুট ইনফ্লামেশন শেষ হবে। তাহলে চেঞ্জেস ইন ভাস্কুলার ফ্লো এন্ড ক্যালিবারের মধ্যে ফার্স্ট হলো ভ্যাসোডাইলেশন, which is induced by the action of several mediators. আচ্ছা, কেমিক্যাল মেডিয়েটরস যেগুলি আছে ইনফ্লামেশনে, এরা হলো ইনফ্লামেটরি প্রসেস গুলিকে হেল্প করে, কেমিক্যাল মেডিয়েটরস বলি আমরা। কেমিক্যাল মেডিয়েটরস চ্যাপ্টারের মধ্যে এগুলি সম্বন্ধে ডিসকাস করব ডিটেইল, আজকে না। তাহলে এইসব কেমিক্যাল মেডিয়েটর ভ্যাসোডাইলেশন করে, তার মধ্যে নোটেবল হলো হিস্টামিন এবং vasodilation যখন হয়ে যাবে, which involves arterioles and then leading to opening of new capillary beds in the area, the result is increased blood flow. Vasodilation for হবে increased pus flow, which is the cause of heat and redness. তখন increased blood flow হলে এই জায়গাটা erythema or redness হয়ে যাবে। নাম্বার 2 হলো vasodilation is quickly followed by increased permeability of the microvasculature. তাহলে ভাসোডাইলেশনের পর হলো ইনক্রিজ পারমিবিলিটি, তারপরে হবে স্লোয়িং অফ দি ফ্লো হয়ে গেলে স্টেসিস বলা হয়, যেখানে রেড সেল এনগলসমেন্ট অফ দ্য স্মল ভেসেলস উইথ স্লোয়িং মুভিং অফ রেড সেল কন্ডিশন কল্ড স্টেসিস। তারপরে হলো ব্লাড লিউকোসাইটস প্রিন্সিপালি নিউট্রোফিলস অ্যাকুমুলেট অ্যালং দি ভাস্কুলার এন্ডোথেলিয়াম। তারপরে মার্জিনেশন। তাহলে ভাস্কুলার চেঞ্জেসের মধ্যে নাম্বার 1 হলো চেঞ্জেস ইন ভাস্কুলার ক্যালিবার এন্ড ফ্লো, সেখানে আছে ভ্যাসোডাইলেশন, তারপরে হলো ইনক্রিজড ফ্লো, স্টেসিস, মার্জিনেশন। এই হলো চেঞ্জেস ইন ভাস্কুলার ক্যালিবার এন্ড ফ্লো। 2 নম্বর হলো ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, ভাস্কুলার লিকেজ, সেখানে তোমার contraction of endothelial cells resulting in increased endothelial space is the most common mechanism of vascular leakage. এই যে এন্ডোথেলিয়াল সেলের যদি কন্ট্রাকশন হয়, তখন ইন্টারসেলুলার স্পেসটা বেড়ে যাবে, বেড়ে গেলে পারমিবিলিটি বেড়ে যাবে, তখন প্রোটিন ইন্টারস্টিশিয়াল স্পেস চলে যাবে ব্লাড ভেসেল থেকে, আর্টারিওল, ভেনিউল ক্যাপিলারি থেকে। এটাতে কাজ করে কারা? কোন মেডিয়েটর গুলো? হিস্টামিন, প্রেডিকাইনিন, নিকোটিন এন্ড আদার কেমিক্যাল মেডিয়েটরস। It is called immediate transient response. তাহলে লিকেজ চলে যাবে।
আর যদি in case of burn, irradiation and ultraviolet radiation are exposed to certain bacterial toxin, vascular leakage begins after a delay of 2 to 12 hours and lasts for several hours or even less. This delay prolonged decay. এটা হলো prolonged decay, ওই যে irradiation, burn এবং টক্সিনের পরিচিত হয়। আরেকটা হলো যদি এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয় রেজাল্টিং ইন এন্ডোথেলিয়াল সেল নেক্রোসিস এন্ড ডিটাচমেন্ট। কিছু মাইক্রোবস আছে, মাইক্রোটক্সিন আছে যারা এন্ডোথেলিয়াল সেলকে ড্যামেজ করে দিতে পারে, তখন সরাসরি সেল এবং প্রোটিন সেলের ব্লাড ভেসেলের বাইরে চলে যায়। আর থার্ড মেকানিজম হলো ইনক্রিজড ট্রান্সসাইটোসিস, increased transport of fluids and proteins called transcytosis through the endothelial cell. Endothelial সেলের মাঝ দিয়ে চলে যাওয়া। একটা হলো ইন্টারএন্ডোথেলিয়াল সেলের ফাঁক দিয়ে যাওয়া, একটা হলো নেক্রোসিস হয়ে গেলে এন্ডোথেলিয়াল সেল ডিটাচমেন্ট হয়ে গেলে সেখান দিয়ে যাওয়া, আর একটা হলো ট্রান্সসাইটোসিস সেলের ভিতর দিয়ে যাওয়া। তাহলে এগুলি দিয়ে কি হলো, সেল কোথায় যাবে, সরি এখন সেল একটাতে আমরা আসতেছি, এটা হলো ইট ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে গিয়ে ফ্লুইড, প্রোটিন, ইন্টারস্টিশিয়াল স্পেস চলে যাবে। তাহলে আমরা যদি বলি ইউ রাইট ডাউন দি ভাস্কুলার ইভেন্টস, ভাস্কুলার ইভেন্ট হলো তাহলে কয়টা, দুইটা। একটা হলো ভাস্কুলার, সেই যে ভাস্কুলার ফ্লুইড ক্যালিবার, সেখানের মধ্যে চারটা কথা বলছিলাম। একটা হলো প্রথমে ভাসোডাইলেশন, তারপরে হলো তোমার ইনক্রিজ ব্লাড ফ্লো, তারপরে হলো তোমার স্টেসিস, তারপরে হলো তোমার মার্জিনেশন। মার্জিনেশন মানে হলো সেল ভেসেলের ভিতরে সেলগুলি থাকে অ্যাক্সিয়াল, মাঝখানে পেরিফেরি থাকে ফ্লুইড প্লাজমা। যখন সেল অ্যাক্সিয়াল স্ট্রিম থেকে পেরিফেরাল এন্ডোথেলিয়াল সেলের গায়ের মধ্যে এসে লাগে, এই প্রসেসটাকে বলা হয় মার্জিনেশন। আর ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি দিয়ে কি হয়, প্রোটিন ইন্টারস্টিশিয়াল স্পেস চলে আসে, যেটাকে আমরা এডিমা বলি, এবং সেটার মেকানিজমের মধ্যে একটা হলো এন্ডোথেলিয়াল সেল মাস দিয়ে আসে, যেটা কন্ট্রাকশন হয় এন্ডোথেলিয়াল সেল। দুই নম্বর হলো ডিটাচমেন্ট অফ এন্ডোথেলিয়াল সেল, তিন নম্বর হলো ট্রান্সসাইটোসিস। তাহলে এগুলি গেল ভাস্কুলার চেঞ্জ। এখন আসো সেলুলার চেঞ্জ। তাহলে এই কথা মনে রাখতে হবে সবাইকে, অ্যাকুইড ইনফ্লামেটরি সেল হলো মোস্টলি নিউট্রোফিল, ইসোনোফিল, মনোসাইট। আর ক্রনিক ইনফ্লামেটরি সেল হলো লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল। এখন সেলুলার ইভেন্টস, এই অ্যাকুইড ইনফ্লামেশন যখন হয় তখন সেলুলার কি ইভেন্টস ঘটে। সেলুলার ইভেন্টস এর মধ্যে প্রথম ঘটনা ঘটে গেছে, সেটা হলো মার্জিনেশন উইদিন দি লুমেন। মার্জিনেশন মানে হলো অ্যাক্সিয়াল স্ট্রিম থেকে সেলটা এন্ডোথেলিয়াল সেলের গায়ে এসে পড়লো, এটাই হলো মার্জিনেশন। অর্থাৎ যখন ইনফ্লামেটরি সেল পেরিফেরির দিকে গিয়ে এন্ডোথেলিয়াল সেলের গায়ে পড়বে, সেটাই হলো মার্জিনেশন। তাহলে সেলুলার ইভেন্টসটা হলো মাল্টি স্টেপ প্রসেস, এবং এখানে প্রত্যেকটাতে কিছু কিছু কেমিক্যাল মেডিয়েটর কাজ করে, এবং সেই এর মধ্যে একটা কাজ হলো উইদিন দি লুমেনের মধ্যে হলো মার্জিনেশন। এন্ডোথেলিয়াল সেলের গায়ে পড়ার পরে এটা শুট করে বের হতে পারে না, এটা ওখানে পড়ার পরে কিছু দূর তোমার রুলিং করে কদ্দুর গিয়ে এটা এন্ডোথেলিয়াল সেলের গায়ের সাথে অ্যাডেশন হয়। সেই অ্যাডেশন হওয়ার জন্য কিছু রিসেপ্টর মলিকিউল আছে। সে অ্যাডেসিভ মলিকিউলের দুটো ইম্পর্টেন্ট নাম হলো সিলেক্টিন এন্ড ইন্টিগ্রিন। তাহলে এন্ডোথেলিয়াল সেলের সাথে ইনফ্লামেটরি সেলের অর্থাৎ নিউট্রোফিলে এখন অ্যাডেশন হয়ে গেল। অ্যাডেশন হওয়ার পরে এটা গ্রাজুয়ালি ইন্টারএন্ডোথেলিয়াল সেল দ্বারা আস্তে ওটা কন্ট্রাকশন হয়ে ওটা দিয়ে বের হতে চেষ্টা করবে। এই যে বাইর হওয়াটা হলো ট্রান্সমাইগ্রেশন অথবা ডায়াপিডিসিস। এখন বেরিয়ে গেল কোথায়, ভেসেল থেকে বেরিয়ে গিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে গেল। ইন্টারস্টিশিয়াল স্পেসে যাওয়ার পরে সে বসে থাকবে না, সে যেখানে ফরেন সাবস্টেন্স ও মাইক্রোবস আছে সেদিকে ইউনিডিরেকশনাল একটা মুভমেন্ট করে তার কাছে চলে যাবে। তার কাছে যাওয়াটাই হলো কেমোটেক্সিস। তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে স্পেসের ঘটনা, ব্লাড ভেসেলের বাইরের নাম হলো কেমোটেক্সিস, এবং কেমোটেক্সিস মাইক্রোবসের কাছে গিয়ে সেটাকে সে প্রথমে তার সাথে অ্যাটাচমেন্ট করবে, প্রথমে রিকগনিশন করবে, অ্যাটাচমেন্ট করবে, সেকেন্ড হলো এনগালমেন্ট করবে, দুদিকে দুটো সিডি ফুড তৈরি করে তাকে ঢুকে ফেলবে তার ভিতরে। তিন নম্বর হলো তাকে কিল করবে, তারপরে তাকে ডিগ্রেড করে দিবে। তাহলে সেলুলার ইভেন্টস অফ অ্যাকুইট ইনফ্লামেশনের মধ্যে উইদিন দি লুমেন মার্জিনেশন, রুলিং, অ্যাডেশন, ট্রান্সমাইগ্রেশন অর ডায়াপিডিসিস। আর ব্লাড ভেসেলের বাইরে হলো কেমোটেক্সিস,
What is chemotaxis? Chemotaxis means unidirectional movement of the inflammatory cell towards chemical attractants or microbes. সেই microbes এর কাছে চলে যাওয়াটাই হলো chemotaxis. আর যদি zigzag হইতে যায়, unidirectional না গিয়ে zigzag হইতে যায়, সেটা chemotaxis হবে না। সেটার নাম হলো chemokinesis. সেটার নাম হলো chemokinesis. এখন নিউট্রোফিল সেলের নিউট্রোফিল মাইক্রো অর্গানিজমের কাছে গিয়ে প্রথমে তাকে রিকগনিশন এন্ড অ্যাটাচমেন্ট করবে, তারপরে তাকে সিডি ফুড বের করে দিয়ে এনগালমেন্ট করবে, থার্ড স্টেপ তাকে এনগালমেন্ট যখন হয়ে গেল তখন নিউট্রোফিলের ভিতরে চলে আসলো মাইক্রোবসটা, তখন সেটাকে কিল করবে। কিল করার জন্য মেকানিজম হলো তোমার যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, সেই রিঅ্যাক্টিভ তোমার ফ্রি রেডিকেল, একটা ফ্রি রেডিকেল দিয়ে ইয়াকে তাকে তোমার মাইক্রোঅর্গানিজম দিয়ে কিল করার পরে তাকে ডিগ্রেড করে দিবে, তাকে তার এনজাইম রিলিজ করে, বডি থেকে লাইসোজোমাল এনজাইম রিলিজ করে সেই অর্গানিজমটাকে তোমার ডিগ্রেড করে দিবে। তো অক্সিজেন স্পিসিস, তো সেটা হলো কিলিং, হলো তোমার হেলিড মাইলোপারক্সিডেজ পাথওয়ে একটা আছে, আরেকটা হলো তোমার এই যে এনজাইমস গুলি আছে ইন্টারসেলুলার ডিস্ট্রাকশনের জন্য ওই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এবং নাইট্রিক অক্সাইড যে আছে সেগুলি তোমার হাইড্রোজেন পারক্সাইড মাইলোপারক্সিডেজ হেলাইড সিস্টেম, যেখান থেকে ফ্রি রেডিকেল তৈরি হয়, ফ্রি রেডিকেল তৈরি হয়ে তোমার মাইক্রোঅর্গানিজমটাকে কিল করবে। আরেকটা হলো নাইট্রিক অক্সাইড, যেগুলি ফ্রি রেডিকেল তারাই কিল করবে। আর এছাড়া লাইসোজোমাল এনজাইমস এন্ড আদার লাইসোজোমাল প্রোটিন যারা আছে তারা অ্যাসিড ফসফেটেজ, নিউট্রাল ফ্রুটিয়েজ, এগুলি এরাই কিল করবে। এগুলি কিল করার পরে লাস্টে যে ইনফ্লামেটরি সেল তার ফেট কি হবে, যে মারলো অর্গানিজমকে তার ফেট হবে, আলটিমেটলি সেও তোমার রিমুভ হয়ে যাবে বাই সেলফ মেকানিজম। তার যখন লাইফ স্প্যান কমে যাবে তখন সেও নিউট্রোফিল itself also die and they will be removed by phagocytes or through lymphatics. তাহলে এই হলো মোটামুটি আজকের ডিসকাশন। তাহলে আজকের ডিসকাশনে আমরা যেটুকু পড়েছি সেই এর মধ্যে প্রথম কথা হলো হোয়াট ইজ ইনফ্লামেশন। সাবটারের নাম হলো ইনফ্লামেশন এন্ড রিপেয়ার। তাহলে ইনফ্লামেশন হলো একটা রিঅ্যাক্টিভ রেসপন্স অফ দি vascularized tissue to injurious agents. এখন injurious agents কারা কারা? সেখানে ইনফেকশন এজেন্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, সেখানে নেক্রোটিক টিস্যু, ফিজিক্যাল এজেন্টস, আবার ইমিউন রেসপন্স। তাহলে ইনফ্লামেশন কিভাবে এক্সপ্রেস করে? সাফিক্স পিছনে হবে আইটিস। আমি বিভিন্ন অর্গানের নাম বলেছি, কিন্তু এক্সেপশন আছে। এক্সেপশন গুলি কি তাও বলেছে। ইনফ্লামেশন কয় টাইপের? দুই টাইপের, সেটাও বলছে, অ্যাকুইট ইনফ্লামেশন এবং ক্রনিক ইনফ্লামেশন। এবং দুটার মধ্যে অ্যাকুইট ইনফ্লামেটরি সেল কি, ক্রনিক ইনফ্লামেটরি সেল কি, সেটাও বলেছে। দুটার মধ্যে পার্থক্য কি সেগুলি ডিসকাস করেছি। অ্যাকুইট ইনফ্লামেশন হলে কার্ডিনাল সাইন্স অফ অ্যাকুইট ইনফ্লামেশন লোকালি কি হবে পাঁচটা, সেটাও বলেছি। সিস্টেমিক ইফেক্ট কি হবে সেটাও বলেছি। এখন অ্যাকুইট ইনফ্লামেশন বডির জন্য তো প্রোটেক্টিভ রেসপন্স, কিন্তু অ্যাকুইট ইনফ্লামেশন সামটাইমস মে কজ হার্মফুল ইফেক্ট টু দি বডি। তার মধ্যে একটা বলেছি লাইফ থ্রেটানিং সেন্সিটিভিটি রিঅ্যাকশন, আর একটা বলেছি অটোইমিউন ডিজিজেস, আর একটা বলেছি অ্যাডাকশন যদি হয়ে যায়, অ্যাডাকশন থেকে কোনো একটা বডির ফাংশনকে হ্যাম্পার করা, এগুলি হলো এক্সেপশন, এগুলি হলো হার্মফুল ইফেক্ট। তো পাস্ট মেজরিটি কেসেস ইনফ্লামেশন ইজ প্রোটেক্টিভ। আর ইনফ্লামেশন যদি তোমার সেট না হতো, এটা যদি বন্ধ না হতো, তাহলে টিস্যু ডিস্ট্রাকশন কন্টিনিউ হতে থাকতো। তো ইনফ্লামেশন ঘটে কোথায়? সাইটস অফ ইনফ্লামেশন, এটা হলো ভাস্কুলারাইজড লিভিং টিস্যু অর্থাৎ কানেক্টিভ টিস্যু, সেটা হলো
vascularized arteriole, venule and capillaries along with its perivascular tissue. এবং সেখানে তিনটা ঘটনা ঘটছে অ্যাকিউট ইনফ্লামেশন। একটা হলো ভাস্কুলার, আরেকটা হলো ভাস্কুলার ফ্লো, আরেকটা হলো ভাস্কুলার পারমিয়াবিলিটি, আরেকটা হলো সেলুলার ইভেন্টস আর সেলুলার ইভেন্টস। তো ইনক্রিজ ভাস্কুলার ফ্লো এন্ড পেরিফেরি আমরা বলেছি চারটা স্টেপ। তারপরে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি মেকানিজম বলেছি, সেখানেও চারটা মেকানিজম। তারপরে বলেছি সেলুলার ইভেন্টস এর মধ্যে কিভাবে সেলটা সেলটা উৎপত্তি কি কি স্টেপ হলো এবং বেরিয়ে গিয়ে কি কি হলো এবং সেই সেলের আলটিমেট ফেট কি সেটিও বলেছি। তো আজকের এই ডিসকাশন এতটুকু হলে মোটামুটি তোমাদের আজকের করা শেষ। আমি আগামী ক্লাসে এরপরে ওই যেসব মেডিয়েটরস গুলি বলছি, যেসব কেমিক্যাল সাবস্টেন্স গুলি অ্যাকুট ইনফ্লামেটরি বা ক্রনিক ইনফ্লামেশনে ইনভলভ হয়, সেই কেমিক্যাল মেডিয়েটর সম্বন্ধে আমরা বলবো আগামী ক্লাসে। কেমিক্যাল মেডিয়েটরস এর পরে আমরা মরফোলজিক প্যাটার্নস অফ অ্যাকুট ইনফ্লামেশন পর্যন্ত ডিসকাস করব। ঠিক আছে, আগামী ক্লাসে শেষ করতে তো ঠিক আছে। এখন তোমরা আজকে তো একটু সময় আছে, গত ক্লাসে পারি নাই আমাদের যা কিছু ডিসকাস করছে আমি তো বারবার রিপিট করে বলছি এবং টেক্সট বই থেকে এগুলি ডিসকাস করতেছি। কথাগুলি কি শোনা যায়, বোঝা যায়? যা বলি তা কি তোমরা বুঝতে পারো? জি স্যার। মেজরিটি আমি বলবো যখন যা বলি আজকে যখন পড়াইছে আজকেই পড়ে নিবে, তাহলে আমার কথাগুলি যতদূর নোট করছো ততদূর মনে থাকবে এবং এটা তোমরা বুঝবা। বারবার পড়লে কনসেপশন আসবে। এই যে মনে করো ইনফ্লামেশন, আমি স্টুডেন্ট লাইফ থেকে যদি চিন্তা করি তাহলে আমি 81 সাল থেকে এগুলি পড়তেছি, 81 সাল থেকে। তাহলে 81 সাল থেকে হলো আছে 40 বছর ধরে পড়তেছি এবং পড়তেছি, পড়াচ্ছি। তারপরেও এগুলি বইপত্র পড়লে মনে আসে, আবার বইপত্র না পড়লে অনেক ক্ষেত্রে মনে থাকে না। তো তোমরাও এটা বই পড়ো, বই টেক্সট বই না পড়লে কনসেপশন হবে না। তাহলে ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করলাম। আগামী ক্লাস শিডিউল অনুযায়ী শনিবার দিন হবে। এই আর কি, আমাদের রিপেয়ার পর্যন্ত আমাদের টার্গেট অনুযায়ী শেষ করতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।